প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা, তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল জিও পালিত টিউটোরিয়ালে স্বাগত। আমি শিক্ষক দেবব্রত পালিত। আজ আমি তোমাদের সামনে আলোচনা করব তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো, তোমাদের ইতিহাস বিষয়ের যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশ সমূহ অধ্যায়টি আছে, এই অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন ভিয়েতনামের মুক্তিযুদ্ধ ও হোচিমিনের অবদান। এই কোশ্চেনটি নিয়ে আলোচনা করব। দেখো, এই কোশ্চেনটি তোমাদের পরীক্ষায় 8 নম্বরের কোশ্চেন হিসাবে আসবে। এবার চলো দেখে নিই কোশ্চেনটি কিভাবে তোমাদের পরীক্ষায় আসতে পারে। দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী ভিয়েতনামের মুক্তিযুদ্ধের বিবরণ দাও, সেই সঙ্গে এই যুদ্ধে হোচিমিনের অবদান উল্লেখ করো। এভাবেও আসতে পারে। আবার হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও, এভাবেও কিন্তু আসতে পারে। এই কোশ্চেনটি তোমরা যারা 2021 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, তাই এটি ভালো করে রাখবেন। এবার এই কোশ্চেনটি পরীক্ষায় পড়লে তোমরা কিভাবে লিখবে তার একটি সম্পূর্ণ নোট আমি তোমাদের সামনে নিজে হাতে লিখে উপস্থাপন করেছি। এটি থেকে তোমরা একটি বেস্ট অ্যান্সার বা নোট পেয়ে যাবে। তাই চলো শুরু করি নোটটির আলোচনায়। দেখো, প্রথমে আমি নোটটির ভূমিকা উল্লেখ করেছি। ভূমিকায় আমি দিয়েছি কি, দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী ও দীর্ঘস্থায়ী সংঘাত ছিল ভিয়েতনাম যুদ্ধ। কি বললো না, যে 1939 থেকে 45 খ্রিস্টাব্দের মধ্যে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল, তার পরবর্তী সময়ে পৃথিবীর ইতিহাসে সবথেকে আলোড়ন সৃষ্টিকারী যে দীর্ঘস্থায়ী সংগ্রাম ছিল, সেটি হলো এই ভিয়েতনামের যুদ্ধ। এই ভিয়েতনামে ফরাসি, জাপানি ও মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যার আমৃত্যু নেতৃত্বদান ভিয়েতনামবাসীকে সাফল্যের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিল, তিনি হলেন ভিয়েতনাম মুক্তি সংগ্রামের নায়ক, পথপ্রদর্শক ও প্রাণপুরুষ হোচিমিন। তাহলে দেখলে, ভিয়েতনামে যে ফরাসি, জাপানি ও মার্কিন সাম্রাজ্যবাদের বা উপনিবেশ গড়ে উঠেছিল, তার বিরুদ্ধে সংগ্রাম করে যিনি ভিয়েতনামবাসীকে স্বাধীনতা এনে দিয়েছিলেন, তিনি কে ছিলেন না, ভিয়েতনাম মুক্তি সংগ্রামের নায়ক, পথপ্রদর্শক, প্রাণপুরুষ হোচিমিন। তার আসল নাম ছিল নগুয়েন আই কুয়োক। তিনি হোচিমিন নামেই বেশি পরিচিত ছিল। এবার চলো আমরা দেখে নিই, এই যে আজকে আমরা যাকে ভিয়েতনাম বলছি, অতীতে ভিয়েতনামের নাম ছিল ইন্দোচীন। কিভাবে ইন্দোচীন থেকে ভিয়েতনামে আজকে স্বাধীন রাষ্ট্রে পরিণত হলো, সেটি আমরা একটু অতীতের ইতিহাস থেকে জানার চেষ্টা করি। দেখো, আমি পয়েন্ট করেছি ফরাসি সাম্রাজ্যবাদ ও ইন্দোচীন। এখানে ইন্দোচীন অর্থাৎ বর্তমানে ভিয়েতনাম, লাওস ও কম্বোডিয়াকে একত্রে ইন্দোচীন বলা হতো। তার মানে আজকে যে ভিয়েতনাম, লাওস ও কম্বোডিয়া তিনটি স্বাধীন দেশ আছে, অতীতে ওদেরকে একসাথে ইন্দোচীন বলা হতো। এই তিনটি দেশ আমরা একটু মানচিত্র থেকে দেখে নেওয়ার চেষ্টা করি। দেখো, এটি দক্ষিণ পূর্ব এশিয়ার একটি মানচিত্র। এখানে দেখো, এই যে অংশে ভিয়েতনাম অবস্থিত, এই যে দেখছো তোমরা পিঙ্ক কালারের অংশটি, এটি হলো ভিয়েতনাম। আর এর পাশে কম্বোডিয়া ও লাওস। দেখো, এই যে মানচিত্রটি তাকে আমরা এখানে উল্লেখ করে দিয়েছি। তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এই যে অংশটি লাল কালারের অংশটি, এটি হলো ভিয়েতনাম, আর এই অংশটি কম্বোডিয়া, আর এটি এই যে সবুজ অংশটি, এটি লাওস। এই তিনটি দেশকে একত্রে ইন্দোচীন নামে পরিচিত ছিল অতীতে। সপ্তদশ শতকের প্রথমে জেসুইট মিশনারিরা এখানে জেসুইট মিশনারিদের আগমনে ফরাসি ও ইন্দোচীনের মধ্যে একটি সম্পর্ক গড়ে ওঠে। এরপর কি হয় না, 1857 খ্রিস্টাব্দে ফরাসিরা কোচিন চীন ও কম্বোডিয়া দখল করে। 1857 খ্রিস্টাব্দে দেখো, এই যে কোচিন চীন, এটি কোথায়, এই দক্ষিণ ভিয়েতনামের অংশ। এই অংশটি কোচিন চীন, আর এই কম্বোডিয়া।
1857 খ্রিস্টাব্দে ফরাসিরা এটি দখল করে নেয়। এরপর 1887 খ্রিস্টাব্দে টংকিং উত্তর ভিয়েতনামে, আন্নাম মধ্য ভিয়েতনামে এবং কোচিন চীন দক্ষিণ ভিয়েতনামে একত্রে ফরাসিদের দখলে আসে। এই যে ভিয়েতনামের তিনটি অংশ, উত্তরের অংশে দেখতে পাচ্ছ টংকিং, মধ্য অংশটি আন্নাম এবং দক্ষিণ অংশ কোচিন, পুরোটাই কিন্তু ফরাসিদের অধিকারে আসে কত? 1887 খ্রিস্টাব্দে। নেক্সট 1893 খ্রিস্টাব্দে যুদ্ধে লাওস ও ইন্দোচীনের সঙ্গে যুক্ত হয়। এরপরে 1893 খ্রিস্টাব্দে এই লাওস ও ইন্দোচীনের সঙ্গে যুক্ত হয়। শেষ পর্যন্ত 1907 খ্রিস্টাব্দে সমগ্র ইন্দোচীন ফরাসি উপনিবেশ সম্পন্ন হয়, প্রতিষ্ঠা হয়। এই যে পুরো ফরাসি উপনিবেশ, ইন্দোচীনে ফরাসি উপনিবেশ সম্পন্ন হয় কত খ্রিস্টাব্দে? না 1907 খ্রিস্টাব্দে। এবার চলো দেখে নিই এই যে ভিয়েতনামের মুক্তিযুদ্ধ, এই ভিয়েতনামের মুক্তিযুদ্ধে হোচিমিনের ভূমিকা কি ছিল। দেখো, প্রথমেই আমি যে পয়েন্টটি উল্লেখ করেছি সেটি হলো ভিয়েতনাম ওয়ার্কার্স পার্টি। ফরাসি আধিপত্য থেকে ভিয়েতনামবাসীকে মুক্ত করতে হোচিমিন 1930 খ্রিস্টাব্দে ভিয়েতনামের কৃষক ও শ্রমিকদের সংঘবদ্ধ করে গড়ে তোলেন কি একটি পার্টি, সেটি হলো ভিয়েতনাম ওয়ার্কার্স পার্টি। কত খ্রিস্টাব্দে? না 1930 খ্রিস্টাব্দে। কাদেরকে নিয়ে? ভিয়েতনামের কৃষক ও শ্রমিকদের সংঘবদ্ধ করে। এই যে ভিয়েতনাম ওয়ার্কার্স পার্টি, সেটি পরবর্তীকালে এর নাম হয় ভিয়েতনাম কমিউনিস্ট পার্টিতে পরিণত হয়। নেক্সট আমি 2 নম্বর পয়েন্ট করেছি, দেখো ভিয়েত মিন গঠন। এই যে হোচিমিন, তিনি 1941 খ্রিস্টাব্দে ভিয়েতনামের যে সমস্ত মুক্তিকামী মানে স্বাধীনতার যুদ্ধকামী বিপ্লবীদের নিয়ে কি গড়ে তোলেন? একটি সশস্ত্র জাতীয়তাবাদী সেনাদল। এই সেনাদলের কি নাম ছিল? না লিগ ফর দ্য ইন্ডিপেন্ডেন্স ইন ভিয়েতনাম, যাদেরকে সংক্ষেপে কি বলা হতো? ভিয়েত মিন। ভিয়েত মিন নামে এরা পরিচিত ছিল। এবার দেখো আমি যে ভিয়েতনামের মুক্তিযুদ্ধ, এই সেই মুক্তিযুদ্ধকে দুটি ভাগে ভাগ করা যায়। যার প্রথম পর্ব, ভিয়েতনাম মুক্তিযুদ্ধের প্রথম পর্ব ছিল 1945 থেকে 1954 খ্রিস্টাব্দ। এইবার প্রথম পর্বটি নিয়ে আমরা আলোচনা করছি। প্রথম পর্বের প্রথম পয়েন্টটি আমরা করেছি, দেখো ভিয়েতনাম গণতান্ত্রিক প্রজাতন্ত্র গঠন। এই পয়েন্টে আমরা কি উল্লেখ করেছি? না দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির কাছে ফ্রান্স বিধ্বস্ত হলে জার্মানির মিত্র দেশ জাপান ইন্দোচীনে আধিপত্য বিস্তার করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কি না জার্মানির কাছে ফ্রান্স পরাজিত হলে, ফ্রান্স বিধ্বস্ত হলে কি না জার্মানির যে বন্ধু দেশ জাপান ইন্দোচীনে কি ফরাসি আধিপত্য গড়ে তোলে। এরপরে কি হয় দেখো, 1945 সালের আগস্ট মাসে জাপান মিত্র শক্তির কাছে আত্মসমর্পণ করলে কি হয় না ভিয়েতমিন নেতা হোচিমিন টংকিং এর হ্যানয় দখল করে স্বাধীন ভিয়েতনাম গণতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে। তাহলে দেখলে 1945 সালের আগস্ট মাসে জাপানের মিত্র শক্তির কাছে আত্মসমর্পণ করলে সেই সুযোগে ভিয়েতমিন নেতা হোচিমিন কি করে যে ভিয়েতনামের উত্তর অংশে হ্যানয় দখল করে স্বাধীন গণতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন। এর পরের পয়েন্ট দেখো দ্বিখণ্ডিত ইন্দোচীন। 1945 খ্রিস্টাব্দে পটসডাম সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী যুদ্ধ শেষে ফরাসিরা পুনরায় দক্ষিণ ভিয়েতনামের উপর নিজেদের কর্তৃত্ব স্থাপন করে। তাহলে কি দেখলে 1945 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে পটসডাম সম্মেলন হয়েছিল, সেই পটসডাম সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী যুদ্ধ শেষে ফরাসিরা পুনরায় দক্ষিণ ভিয়েতনামের উপর নিজেদের কর্তৃত্ব স্থাপন করে। আর উত্তর ভিয়েতনামে কাদের কর্তৃত্ব থাকে? না হোচিমিনের জাতীয়তাবাদী সরকারের হাতে উত্তর ভিয়েতনামের নিয়ন্ত্রণ থাকে। এরপর দেখো পরের পয়েন্ট করেছি ফরাসি আক্রমণ। দেখো এই যে পটসডাম চুক্তি সেটি কি ভঙ্গ করে ফরাসিরা 1946 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে উত্তর ভিয়েতনামের হাইফং বন্দর সংলগ্ন অঞ্চলে বোমা বর্ষণ করে প্রায় 6000-এর বেশি অসামরিক মানুষকে হত্যা করে। কত? 1946 খ্রিস্টাব্দে কোথায়? হাইফং বন্দরে বোমা বর্ষণ করে
6,000 অসামরিক মানুষকে হত্যা করে। এই হত্যার প্রতিবাদে ভিয়েতমিনরা কি করে না ফরাসি অধিকৃত টংকিং আক্রমণ করে। ফলে কি হয়, দীর্ঘ 8 বছর ব্যাপী যুদ্ধ শুরু হয়। এবার দেখো আমি পয়েন্ট করেছি দিয়েন বিয়েন ফু এর যুদ্ধ। এই যে 8 বছরের যুদ্ধ, সেই যুদ্ধের শেষ দিকে ক্রমাগত পরাজয় ঠেকাতে ফ্রান্স দিয়েন বিয়েন ফু নামক স্থানে একটি সশস্ত্র ঘাঁটি নির্মাণ করে। এই 8 বছরের যুদ্ধের শেষ দিকে ফ্রান্স যখন ক্রমাগত হেরে যাচ্ছিল, তখন কি করে তারা উত্তর ভিয়েতনামের কাছে দিয়েন বিয়েন ফু নামক স্থানে একটি সশস্ত্র ঘাঁটি নির্মাণ করে। এই খবর পেয়ে 1954 খ্রিস্টাব্দের 3রা মার্চ ভিয়েতমিন সেনাপতি নগুয়েন গিয়াপের নেতৃত্বে ভিয়েতমিনরা কি করে ওই ফরাসি ঘাঁটি আক্রমণ করে। ফলে কি হয়, তাদের উভয়ের মধ্যে বিধ্বংসী যুদ্ধ হয়। যুদ্ধে ফরাসি সেনাপতি সহ প্রায় 15,000 সেনা ভিয়েতমিনদের কাছে আত্মসমর্পণ করে। এই যে ঘটনা, সেটি ইতিহাসে দিয়েন বিয়েন ফুয়ের যুদ্ধ নামে পরিচিত। এরপর দেখো জেনেভা সম্মেলন। ইন্দোচীনের এই সমস্যা সমাধান কল্পে জেনেভা সম্মেলন 1954 খ্রিস্টাব্দের 8ই মে হয়। সেখানে কি বলা হয় না 17 ডিগ্রি অক্ষরেখা বরাবর ভিয়েতনামকে উত্তর দক্ষিণে ভাগ করা হবে। উত্তর ভিয়েতনাম থাকে হোচিমিনের কমিউনিস্ট প্রজাতন্ত্র এবং দক্ষিণ ভিয়েতনাম থাকে ফরাসি নিয়ন্ত্রণাধীন নদিন দিয়েমের শাসন, মানে ফরাসিদের নিয়ন্ত্রণে নদিন দিয়েমের রাজার শাসন প্রতিষ্ঠিত হয় এই ভিয়েতনামে। দেখো এই যে ভিয়েতনামের এই মাঝখানের অংশটি দেখছো, এটি 17 ডিগ্রি অক্ষরেখা। এই উত্তর অংশে থাকে হোচিমিনের কমিউনিস্ট শাসন আর দক্ষিণ অংশে থাকে ফরাসি নিয়ন্ত্রণাধীন নদিন দিয়েমের শাসন। আরও একটি এই জেনেভা চুক্তি থেকে আরেকটি সিদ্ধান্ত নেওয়া হয় কি না ভিয়েতনামে ফরাসি সাম্রাজ্যবাদের পতন ঘটবে আর লাওস ও কম্বোডিয়া স্বাধীনতা লাভ করে। তোমরা দেখছো ছবিতে এই যে ভিয়েতনাম থেকে এই যে লাওস ও কম্বোডিয়া কিন্তু এই জেনেভা সম্মেলন থেকে কি হয় না ফরাসিদের উপনিবেশ থেকে স্বাধীন রাষ্ট্রে পরিণত হয় আর এই ভিয়েতনাম থেকে ফরাসি সাম্রাজ্যবাদের অবসান ঘটে। নেক্সট দেখো এই যে ভিয়েতনাম যুদ্ধের দ্বিতীয় পর্যায়, সেটি কত না 1956 থেকে 1976 খ্রিস্টাব্দে। দ্বিতীয় পর্যায়ে কি হয়েছিল না দেখো জেনেভা সম্মেলনের ব্যর্থতা। প্রথম পয়েন্ট, যে জেনেভা চুক্তি হয়েছিল সেই চুক্তির দ্বারা ভিয়েতনামের সাময়িক যুদ্ধ বিরতি ঘটলেও কিন্তু ভিয়েতনাম সমস্যার পুরোপুরি সমস্যার সমাধান হয়নি। কি হয়েছিল না ঠিক এই সময়ে পুঁজিবাদী আমেরিকা ভিয়েতনামে হোচিমিনের ক্ষমতা নিয়ন্ত্রণ করতে তাদের অনুগ্রহপুষ্ট নদিন দিয়েম দক্ষিণ ভিয়েতনামের রাষ্ট্রপতি ঘোষণা করে। ঠিক যখন কিছুদিনের জন্য এই জেনেভা সম্মেলনে ভিয়েতনামের যুদ্ধ বন্ধ ছিল, ঠিক সেই সময়ে কি করে না পুঁজিবাদী আমেরিকা যে দক্ষিণ ভিয়েতনামের নদিন দিয়েমের শাসন ছিল, সেই নদিন দিয়েমকে রাষ্ট্রপতি হিসাবে ঘোষণা করে। ভিয়েতনামের রাষ্ট্রপতি হিসাবে ঘোষণা করে কেন না হোচিমিনের ক্ষমতা নিয়ন্ত্রণ করবার জন্য। এর পরের পয়েন্ট দেখো দিয়েম সরকারের পতন। এই পরিস্থিতিতে কি হয় 1960 সালে হোচিমিনের সহায়তায় দক্ষিণ ভিয়েতনামে জাতীয় মুক্তি ফ্রন্ট গড়ে ওঠে, যা ভিয়েত কং নামে পরিচিত। এই জন্য ঠিক এই পরিস্থিতিতে হোচিমিন কি করলেন না 1960 খ্রিস্টাব্দে দক্ষিণ ভিয়েতনামের মুক্তিকামীদের নিয়ে গড়ে তুললেন জাতীয় মুক্তি ফ্রন্ট, যাদেরকে কি বলা হতো ভিয়েত কং। 1962 সালে এই ভিয়েত কংদের বিরুদ্ধে মার্কিন ও দক্ষিণ ভিয়েতনাম জোট হয়ে একত্রে আক্রমণ করে। 1962 সালে ভিয়েত কংদের সঙ্গে কি হয় না মার্কিন ও দক্ষিণ ভিয়েতনামদের একত্রে আক্রমণ করে ভিয়েত কংদের বিরুদ্ধে। ফলে কি হয় শেষ পর্যন্ত 1963 খ্রিস্টাব্দে এক গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে দিয়েন সরকারের পতন হয়।
আক্রমণ করলে 1963 খ্রিস্টাব্দে সমগ্র ভিয়েতনাম জুড়ে এক গণ অভ্যুত্থান হয়। সেই অভ্যুত্থানে দক্ষিণ ভিয়েতনামের যে দিয়েন সরকার ছিল তার পতন ঘটে। এরপরে দেখো যে পয়েন্টে উল্লেখ করেছি সেটি হলো স্বাধীন ঐক্যবদ্ধ ভিয়েতনাম প্রতিষ্ঠা। 1968 সালে মার্কিন সেনা শিশু বৃদ্ধ সহ প্রায় 450 জনকে নির্মমভাবে হত্যা করে, যা মাই লাই ঘটনা নামে পরিচিত। কি বলেছে না 1968 সালে মার্কিন সেনারা কি করে না মাই লাই নামক একটি গ্রামে শিশু বৃদ্ধ সহ প্রায় 450 জনকে নির্মমভাবে হত্যা করে। এটি ইতিহাসে মাই লাই ঘটনা নামে পরিচিত। এরপর 1969 খ্রিস্টাব্দে হোচিমিনের কি হয় মৃত্যু হয়। এই হোচিমিনের মৃত্যুতে মার্কিন সাম্রাজ্যবাদ কিন্তু ভিয়েতনামের উপর আরো চরম আকারে পৌঁছায়। শেষ পর্যন্ত 1973 খ্রিস্টাব্দে ভিয়েতনামবাসীর ঐক্যবদ্ধ জাতীয় মুক্তি সংগ্রাম ও গেরিলা যুদ্ধের কাছে আমেরিকান সেনারা মাথা নত করে এবং তারা তার আত্মসমর্পণ করে যুদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য হয়। 1976 খ্রিস্টাব্দে কি হয় না উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম একত্রে ঐক্যবদ্ধ হয়ে আত্মপ্রকাশ করে আজকের হোচিমিনের স্বপ্নের ভিয়েতনাম সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র, সোশিয়ালিস্ট রিপাবলিক অফ ভিয়েতনাম। কত খ্রিস্টাব্দে না 1976 খ্রিস্টাব্দে উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম এক হয়ে ভিয়েতনাম সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র গঠিত হয়। আর যার রাষ্ট্রপতি কে হন ফাম ভান দং। এবার দেখো আমি কি দিয়েছি, সবশেষে মূল্যায়ন দিয়েছি। মূল্যায়নে আমি কি বলেছি না হোচিমিন তার জীবদ্দশায় ঐক্যবদ্ধ ভিয়েতনামের স্বাধীনতার সূর্যোদয় দেখে যেতে পারেননি। তা সত্ত্বেও তার অদম্য প্রচেষ্টা, ব্যক্তিত্ব, দূরদর্শিতা ও কূটনীতি জ্ঞান ও অকৃত্রিম দেশভক্তি ও বিশ্ববাসীর কাছে এক অনুকরণীয় ইতিহাস হয়ে আছে। কি বললো না ভিয়েতনাম তার জীবদ্দশায় হয়তো ভিয়েতনামের স্বাধীনতা দেখে যেতে পারেননি, কিন্তু তিনি স্বাধীনতার দোরগোড়ায় ভিয়েতনামবাসীকে পৌঁছে দিয়েছিলেন এবং তার অদম্য প্রচেষ্টা, ব্যক্তিত্ব, দূরদর্শিতা ও কূটনীতি জ্ঞান, তার দেশভক্তি আজকের বিশ্ববাসীর কাছে একটি অনুকরণীয় ইতিহাস হয়ে আছে। এই জন্য হোচিমিনকে কেবলমাত্র ভিয়েতনামবাসীর কাছে শ্রদ্ধার পাত্র নয়, তিনি কি বিশ্ববাসীর কাছে একটি সমান সম্মানীয় ও বরেণ্য ব্যক্তি হিসাবে বেঁচে আছেন। সবশেষে দেখো আমি মন্তব্য দিয়েছি, দিয়ে নোটটি শেষ করেছি। রাষ্ট্রসংঘের তৎকালীন মহাসচিব কি উইথান্ট লিখেছেন কি ভিয়েতনামের যুদ্ধ কমিউনিস্ট আগ্রাসনের যুদ্ধ নয়, এটি বিদেশি বিশেষত আমেরিকানদের বিরুদ্ধে একটি জাতীয় মুক্তিযুদ্ধ। তাহলে কি রাষ্ট্রসংঘের মহাসচিব উইথান্ট বলেছেন যে ভিয়েতনামের যুদ্ধ কেবলমাত্র কমিউনিস্ট আগ্রাসনের যুদ্ধ ছিল না, এটি বিদেশিদের বিরুদ্ধে বিশেষত আমেরিকানদের বিরুদ্ধে ছিল একটি জাতীয় মুক্তিযুদ্ধ। তাহলে ছাত্রছাত্রী আমি আমার নোটটি এখানেই শেষ করলাম। নোটটি তোমাদের কেমন লাগলো সেটি কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর শেয়ার করবে। তোমাদের লাইক এবং শেয়ার আমাকে নতুন নতুন ইতিহাসের নোট তোমাদের জন্যে উপস্থাপন করতে আরও উৎসাহ যোগাবে। তাই দেরি না করে এখনই লাইক করো আর শেয়ার করো। সেই সঙ্গে তোমাদের ইতিহাস বিষয়ে কোনো নোটের প্রয়োজন থাকলে তোমরা কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারো। আর তোমরা যারা 2021 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের ইতিহাস সাজেশনের সমস্ত নোট বা বেস্ট অ্যান্সার কিন্তু পেতে আমার এই চ্যানেল জিওপালিত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো পরবর্তী নোটটি পাওয়ার জন্য। তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে অল বাটনটি প্রেস করে রাখো, যাতে নতুন নোট আপলোড করলে তোমরা সবার আগে পেয়ে যাও। তাহলে ওকে, বাই।